80% কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রচারণায় প্রার্থীদের সহিংসতার প্রকাশ প্রধান উপদেষ্টার। আজ ও কাল ঢাকায় 14 জনসভায় অংশ নেবেন তারেক রহমান। ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হবে না সেনাবাহিনী। নাহিদের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা, রক্ত দিয়ে প্রতিহতের ঘোষণা আসিফ মাহমুদের। এবং নির্বাচন সামনে রেখে ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, হাত বদলে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। পাচার রোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে 2 দিনে মোট 14টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও কাল এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন। আজ ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন তিনি। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন এলাকায়, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা 13 আসনে শ্যামলী এবং ঢাকা 11 আসনে বাড্ডার সাঁতারকুলে সন্ধ্যায় বক্তব্য দেবেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব রক্ষা করবে। সেনাবাহিনী রাজনীতিতে সচেতন হবে, কিন্তু রাজনীতির চাদরে যাতে আচ্ছাদিত না হয় সে বিষয়ে সকল সদস্যকে সতর্ক থাকা জরুরি। বিএনপির চেয়ারম্যান বলেন, 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত। দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস করার পরিকল্পনা রয়েছে তাদের। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে নীলফামারীতে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর আগে ঠাকুরগাঁয়ে সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এবারে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে শেষবারের মতো রাজধানীর বাইরে শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। দিনাজপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে বিএনপি। জগৎ বিখ্যাত এলাকার কাঠারি ভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাআল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। এর আগে দুপুরে নীলফামারীতে জনসভায় অংশ নেন তারেক রহমান। এই সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁতশিল্প গড়ে তোলা এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। বিএনপির চেয়ারম্যান আরো বলেন, ধর্ম নিয়ে কাউকে বিচার করা হবে না। বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনের সরকার গঠন হলে
যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। এই সময় ঠাকুরগাঁওয়ের 3টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি? ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাড্ডা ডিআইটি খেলার মাঠে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, 11 দলীয় জোটের জনসমাবেশের এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে ব্যাপারে জানাবেন? সেখানে আপনারা সবাই নির্বাচনী জনসভায় লোকজন আসতে শুরু করেছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন 11 দলীয় ঐক্য জোটের যে শীর্ষ নেতা জামাতের আমির শফিকুর রহমান এবং এখানে থাকবেন ঐক্য জোটের যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যোগ দেবেন এবং 11 দলীয় ঐক্য জোটের যে দলীয় নেতারা আছেন ওনারা থাকবেন এবং এখান থেকে পুরো দেশের জন্য তারা একটি বার্তা দিবেন যে পুরো বাংলাদেশটাকে তারা ঢেলে সাজাতে চাচ্ছেন যে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ গঠন করা হবে এবং তারা বলছেন যে তারা নতুন একটি বাংলাদেশ গঠন করবেন যেখানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে সাম্য থাকবে, প্রত্যেকটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং যে দুর্নীতি যে অপবাদ বাংলাদেশের আগে ছিল সেগুলো তারা দূর করতে বদ্ধপরিকর। আমরা দেখেছি যে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই আসলে প্রতিশ্রুতি নিয়ে মানুষের ধার প্রান্তে যে প্রার্থীরা তারা পৌঁছে যাচ্ছেন এবং নির্বাচনী জনসভা পুরো দেশেই আসলে একটা উৎসবের আমেজ। তো আমরা দেখেছি যে সকাল থেকেই এই জনসভায় নির্বাচনী জনসভায় খন্ড খন্ড মিছিল আকারে মানুষ আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের যে আমির শফিকুর রহমান উনি যোগ দেবেন, এনসিপির যে নেতা নাহিদ ইসলাম উনি থাকবেন এবং 11 দলীয় নেতারা তারা উপস্থিত থাকবেন এবং এখান থেকে তারা দিক নির্দেশনা দিবেন আসলে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা দেশকে একটি সুন্দর বাংলাদেশ এবং সবাই মিলে বাংলাদেশের যে স্লোগান সেটি তারা বাস্তবায়ন করে দেখাবেন এবং যে ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই ইশতেহারের প্রত্যেকটি ইশতেহার একটি একটি করে বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনী জনসভা থেকে। উষা, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে 11 দলীয় জোট সহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে বলে জানিয়েছেন এনসিপি মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। রয়টার্সকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন, জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দলের প্রধান একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরে আনার কথা বলছেন। তিনি বলছেন জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ যদি আওয়ামী লীগকে চাইতই তাহলে 5ই আগস্ট জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করতো না। একজন শহীদের পিতা এখানে আছেন, তার সন্তান জীবন দিয়েছে। আবারও শেখ হাসিনার সন্তানদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য না। এদিকে নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করবে জামায়াত ইসলামী। এমন প্রতিশ্রুতি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার দুপুরে হবিগঞ্জের জনসভায় এসব কথা বলেন তিনি। এদিকে মৌলভীবাজারের সমাবেশে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন জামায়াত আমির। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন
মাহমুদ আক্তার। প্রচারণা শেষ ভাগে এসে সিলেট সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে 3 জেলায় সমাবেশ করেন তিনি। মৌলভীবাজারের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনা অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সন্তান যদি থাকে, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এর আগে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব নিকাশ করার কথাও বলেন তিনি। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দিয়ে দেশবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছে, রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক। প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট 12 তারিখ গুরুত্বপূর্ণ। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। জাতীয় নির্বাচন ঘিরে কুষ্টিয়া ও ঝালকাঠিতে জমে উঠেছে প্রচার প্রচারণা। নিজেদের বিজয় নিশ্চিতে প্রার্থীরা রাত দিন চষে বেড়াচ্ছে নির্বাচনী এলাকা। দলীয় ইশতেহারের পাশাপাশি এলাকার উন্নয়নের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ্য প্রার্থী বেছে নিতে অপেক্ষায় আছেন ভোটাররা। প্রতিনিধিদের তথ্যে মিশাল বিনতে আনোয়ারের প্রতিবেদন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ঝালকাঠিতেও জোরে সোরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। 4 উপজেলা, 2 পৌরসভা আর 32টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই জেলায় রয়েছে 2টি সংসদীয় আসন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছাকাছি যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন সমস্যার কথা, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। রাস্তাঘাট, কালভার্ট এবং নদীগর্ভে এই দেশ বিলীন হয়ে যাচ্ছে এবং এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আধুনিক একটি মডেল পৌরসভা এবং জেলা শহর হিসাবে আমরা দেখতে চাই, এবং বিশেষ করে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার মাধ্যমে এদেশের বেকার যুবকদেরকে একটি কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করা যায়। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থী হিসাবে আমি বিজয় লাভ করব। ঝালকাঠি 1 আসনে আমরা আমাদের বিজয় যত সুনিশ্চিত হচ্ছে, প্রতিপক্ষ প্রার্থীরা তত বেশি ভয়ে ভীত হয়ে আমাদেরকে হুমকি ধামকি বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার শুরু করে ইতিমধ্যেই দিয়েছে। এদিকে পদ্মা গড়াই বেষ্টিত কুমারখালী ও খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসনে চায়ের দোকান থেকে হাট বাজার সব জায়গায় বইছে ভোটের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ভোটে জয়ে আসা প্রার্থীদের, আর ভোটাররা চাইছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দীর্ঘদিন এই খেটে খাওয়া মানুষ এই খোকসা কুমারখালীর জন্য কাজ করতেছি। আমার জনগণের এইবার মুভমেন্ট একটা, এবার খোকসা কুমারখালীর জনগণ হবে এমপি হবে খাদেম। এবার সিস্টেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। যে দেশে দুর্নীতি নাই সেই দেশ উন্নয়নশীল এবং উন্নত দেশ হবে। এজন্য আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। কুমারখালী খোকসা যারা আছি সবাই আমরা বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করছি ঐক্যবদ্ধভাবে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করবেন ভোটাররা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের অস্ত্র। পাচার হয়ে আসা এসব অস্ত্র হাত বদল হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে 2-1টি অস্ত্র উদ্ধার হলেও চোরাচালানের মূল হোতারা সবসময়ই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
দৌলতপুর সীমানায় ভারতের সাথে 46 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা উন্মুক্ত। এই সুযোগেই সীমান্ত দিয়ে বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদকের সাথে পাচার হয়ে আসছে বিভিন্ন অস্ত্র। হাত ঘুরে যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত এলাকার কয়েকজন জানান, দৌলতপুরের জামালপুর, বিলগাথুয়া, ধর্মদহ, মুন্সিগঞ্জ, চরপাড়া, 40 পাড়া, বাংলাবাজার সহ বিভিন্ন সীমান্ত দিয়ে সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টার মধ্যে মাদক ও অস্ত্র পাচার হয়। এই মাদক ও অস্ত্র, ঔষধ, সবজির গাড়ি, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন রুটে সরবরাহ হয়ে থাকে। ধরেন সন্ধ্যার থেকে রাত 11টার মধ্যে এর ভিতরে সব সরবরাহ সাইডে একবারে নিরাপদ এলাকা এই মাদকের জন্য। সন্ধ্যার পর থেকে রাত 11টার ভিতরে কারখানার উপর থেকে মাদক এখান থেকে বিভিন্ন রুটে ঔষধের গাড়ি, সবজির গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বিভিন্ন রুটে সাপ্লাই হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশে আসায় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। এইসব অস্ত্র উদ্ধার ও অস্ত্র সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কয়েকদিন আগে 4টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরো শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। তবে অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে সীমান্তের মানুষের সহযোগিতায় সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে বিজিবি। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। 110 কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। আর আন্তর্জাতিক সীমানা ব্যবহার করে সন্ত্রাসীরা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটাতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছে কুষ্টিয়া পুলিশ সুপার। আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই বিষয়টি আমরা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট উৎসবের জন্য অস্ত্র চোরাচালান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সাধারণ ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশালের হিজলায় অবহেলায় পড়ে থাকা পুরাতন খনির রাস্তাটি এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলাচলের অনুপযোগী এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অসুস্থ রোগী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের। নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের হিজলা পুরাতন খনির রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থা। ৪৫ বছর ধরে সংস্কার না করায় রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী। রিকশা কিংবা ভ্যান চলাচল না করায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, অসুস্থ রোগীকে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব। পণ্য বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও কৃষকরা। রাস্তাটা ভাঙা, বর্ষাকালে অনেক কষ্ট হয়। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, এই রাস্তা কোনো মেরামত করে না, তাই স্কুলে যাইতে অনেক কষ্ট হয়। ৩ কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের স্কুলে যেতে হয়, এর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। অসুস্থ হলে রোগীকে নেওয়া অনেক মুশকিল হয়ে যায়। গাড়ি ঘোড়া চলে না, ধান পান লইয়া সুপারি পাতা লইয়া বাজারে যাইতে পারতেছি না। বিগত ৩৫ থেকে ৪০ বছরের ভিতরে এই রাস্তায় কেউ কোনো হাত দিছে করে আমার মনে পড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই রাস্তায় প্রথম মাটি কেটে গেছে। মাটি কাটার পর থেকে হেরিং হয়েছে, হেরিং এর পর থেকে আর অদ্যাবধি এই রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পরবর্তী প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। প্রায়োরিটি বেস চিন্তা করলে পারে ওটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আশা করি ভবিষ্যতে ওখানে আমরা খনি পেতেও পারি। সেই প্রেক্ষাপটে আবার ওই রাস্তার ডেভেলপমেন্টটা অতি দ্রুত। আমরা আশা করি যে নেক্সট কোনো ডিপিপি যদি হয়, কোনো প্রকল্প হয়, তখন ওই রাস্তাগুলো ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। দীর্ঘদিনের অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট অপরাধীদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 89 জনের নাম রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর ডাটাবেসে প্রায় 25,000 অবৈধ অভিবাসী অপরাধীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসাবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এবং US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP'র হাতে গ্রেফতার ও পরে দণ্ডিত হওয়া খুনি, যৌন অপরাধী ও মাদক পাচারকারীদের সে তালিকায় রাখা হয়েছে।
সবার জন্য উন্মুক্ত এই ডাটাবেসে দণ্ডিত ব্যক্তিদের নাম, ছবি, অপরাধের বিবরণ এবং জাতীয়তা প্রকাশ করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, চট্টগ্রামে ধানের শীষ দাঁড়িপাল্লার লড়াই, তবে উত্তাপ কম। বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প, অন্তর্বর্তী সরকার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ধানের শীষের জোয়ার রেখে একটি মহল ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের জনসভায় তারেক রহমান। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলছেন প্রধান উপদেষ্টা। সমকাল শিরোনাম করেছে, 101 আসনে প্রভাব ফেলতে পারে 116 উপজেলার ভোট। জনগণের ভালোবাসায় দেশ পুনর্গঠন করতে চাই, জনসভায় তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রত্যাশার ভোটে সঙ্গী শঙ্কা। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল। যুগান্তর শিরোনাম করেছে, 3 জেলায় জনসভায় তারেক রহমান। শুধু জনপ্রতিনিধি নয়, এ নির্বাচন দেশ পুনর্গঠনের। জাতীয় সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি। পরিস্থিতি অবনতির শঙ্কায় বাড়তি প্রস্তুতি। সিলেট, হবিগঞ্জ, কুলাউড়ায় জামায়াত আমির। দায়িত্ব পেলে দেশের চেহারা পাল্টে যাবে। দ্য ডেইলি স্টার। BNP Jamaat gunning for AL strongholds. Tarek rules out government with Jamaat. In an interview with Reuters, he says his party confident of securing enough seats. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 80% কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রচারণায় প্রার্থীদের সহিংসতার প্রকাশ প্রধান উপদেষ্টার। আজও কাল ঢাকায় 14 জনসভায় অংশ নেবেন তারেক রহমান। ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হবে না সেনাবাহিনী। নাহিদের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা, রক্ত দিয়ে প্রতিহতের ঘোষণা আসিফ মাহমুদের। এবং নির্বাচন সামনে রেখে ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে। হাত বদলে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকালে 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।